স্বাগতম বন্ধুরা, আজকে নলেজ নোশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সাল 1680 থেকে 1707, অর্থাৎ ঔরঙ্গজেবের জীবনের শেষ 27 বছরের ইতিহাসের কথা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। সাল 1680-তে ঔরঙ্গজেব তার পিতার তৈরি বিখ্যাত তখ্ত-ই-তাউস বা ময়ূর সিংহাসন ছেড়ে দাক্ষিণাত্যে মারাঠাদের দমনের জন্য প্রস্থান করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর দিল্লিতে ফিরে আসেননি এবং 1707-এ দাক্ষিণাত্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1707-এর 3রা মার্চ ঔরঙ্গজেব তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অড্রি ট্রাস্কির গ্রন্থ অরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ এ অড্রি ট্রাস্কি লিখছেন, সামিয়ানার সঙ্গে চলা শিবির, সম্রাটের সঙ্গে চলা দিল্লির বাজার, বাদশাহের সঙ্গে চলা তার শাহী চাকর বাকর, উজির, মন্ত্রী শান্ত্রীদের পুরো দরবার গোষ্ঠী, সে এক দেখার মতো দৃশ্য। আসলে ঔরঙ্গজেব পুরনো মুঘল ঐতিহ্য পরম্পরাকে পালন করে চলেছিল, যেখানে রাজধানী সবসময় বাদশাহর সঙ্গেই চলত। অর্থাৎ বাদশাহ যেখানে উপস্থিত থাকতেন, রাজধানী সেখানেই স্থাপিত হয়। কিন্তু ঔরঙ্গজেব অন্যান্য মুঘল বাদশাহের থেকে এই বিষয়ে একটু আলাদাই ছিল। তিনি একবার দাক্ষিণাত্যে যাওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত আর দিল্লিতে ফিরে আসেননি। ঔরঙ্গজেবের অনুপস্থিতিতে দিল্লি এক পরিত্যক্ত ভুতুড়ে শহরে পরিণত হয়। লালকেল্লার দেয়ালে ঝুল ও ধুলো ভর্তি হয়ে যায়। এমন অবস্থা হয় যে কোনো আগন্তুক অতিথিকে সেখানে নিয়ে যাওয়া যেত না। ঔরঙ্গজেব তার জীবনে 60, 70 ও 80-এর দশক দাক্ষিণাত্যে কাটান এবং বেশিরভাগ যুদ্ধ ও আক্রমণের নেতৃত্ব নিজেই দেন। ঔরঙ্গজেবের সৈন্যবাহিনীর একজন হিন্দু সেনা ভীমসেন সাক্সেনা পার্সিতে লেখা তার আত্মজীবনী তারিখ-ই-দিলখুশাতে লিখছেন, আমি এই বিশ্বের লোকদের প্রচুর লোভী দেখেছি, এমনকি ঔরঙ্গজেবের মতো বাদশাহ, যার কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না, তবুও তিনি পাথরের কেল্লা জেতার জন্য লালায়িত ছিলেন। কিছু পাথরের ওপর তার অধিকার স্থাপনের ইচ্ছা বাদশাহের এতই প্রবল ছিল যে সে নিজেই শেষ বয়সে সৈন্য নিয়ে ছোটাছুটি করছিলেন। ঔরঙ্গজেবের শাসনের শেষ কয়েক বছর তার জন্য মোটেই স্বস্তির ছিল না। তার মনে হয়েছিল সম্পূর্ণ ভারতের উপর তার অখণ্ড প্রভুত্ব স্থাপনের স্বপ্ন দাক্ষিণাত্যের মাটিতে এসে ধূলিসাৎ হয়ে গেছে। ঐতিহাসিক যদুনাথ সরকার তার গ্রন্থ এ শর্ট হিস্ট্রি অফ ঔরঙ্গজেব গ্রন্থে লিখছেন, ঔরঙ্গজেব তার বৃদ্ধ বয়সে প্রচণ্ড একাকিত্বের মধ্যে ডুবে যান। এক এক করে তার সব কাছের লোক পৃথিবী ছেড়ে চলে যায়। তার যৌবনের পুরনো সঙ্গীদের মধ্যে কেবলমাত্র একজন সাথী, তার অন্যতম প্রধানমন্ত্রী আসাদ খাঁ, সেই সময় বেঁচে ছিল। যখন তিনি তার দরবারে দেখতেন, তখন তাকে চারিদিকে অল্প বয়সী যুবা দরবারীদের দ্বারা, ভীরু ও চাপলুস দরবারীদের দ্বারা, কঠিন সময়ে দায়িত্ব থেকে পালানো দরবারীদের দ্বারা সত্য কথা বলার সাহস না রাখা
ব্যক্তিদের দ্বারা এবং একে অপরের ওপর তীব্র হিংসা রাখা গোষ্ঠী কোন্দল করা লোকদেরই পরিবৃত্ত দেখতে পেতেন। ঔরঙ্গজেবের মোট 5 জন পুত্র ছিলেন। তার মৃত্যুর সময় 1707-এর 3রা মার্চ তার 3 পুত্রই জীবিত ছিল। তার আগে তার 2 জন পুত্র মারা যায়। এদের মধ্যে কারোরই বিশাল মুঘল সাম্রাজ্যের সম্রাট হওয়ার মতো যোগ্যতা ও দক্ষতা কোনোটাই ছিল না। 18 শতকের শুরুতে লেখা এক পত্রে ঔরঙ্গজেব তার 2য় পুত্র মুয়াজ্জম, যেই কিনা পরবর্তীকালে ঔরঙ্গজেবের ওয়ারিশ হয়, মুয়াজ্জমকে এক চিঠিতে কান্দাহার না জিততে পারার জন্য তীব্রভাবে ভর্ৎসনা করছেন। ঔরঙ্গজেব তার পত্রে লিখেছিলেন, একজন অযোগ্য পুত্র থাকার থেকে কন্যা সন্তান থাকা অনেক বেশি কাম্য। তিনি তার চিঠির শেষ করছেন এই বক্তব্য দ্বারা যে, তুমি এই জগৎকে, তোমার প্রতিদ্বন্দ্বীদের ও তোমার খোদাকে কিভাবে তোমার মুখ দেখাবে। ঔরঙ্গজেবের অবশ্য এই ধারণা কোনোদিনই ছিল না যে তার পুত্রদের মধ্যে বিশাল মোঘল সাম্রাজ্যের ওয়ারিশ হওয়ার মতো দক্ষতা না গড়ে ওঠার অন্যতম প্রধান কারণ ছিলেন তিনি নিজেই। আসগার মুনিস ফারুকি তার গ্রন্থ দ্য প্রিন্সেস অব দ্য মুঘল এম্পায়ার 1504 থেকে 1709 গ্রন্থে লিখছেন, কেমনভাবে ঔরঙ্গজেব তার শাহজাদাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তাদের স্বায়ত্ততাকে কমজোর করে দিয়েছিলেন। অড্রি টাস্কি লিখছেন, 1700 সাল আসতে আসতে ঔরঙ্গজেব নিজের ছেলেদের থেকে তার পৌত্রদের বেশি গুরুত্ব দিতে থাকে। এতে তার পুত্রদের স্থিতি আরও কমজোর হয়। এ সময় ঔরঙ্গজেব কখনো কখনো নিজের দরবারীদের নিজের ছেলেদের থেকে বেশি মহত্ত্ব দিতে থাকে। এর সবথেকে বড় উদাহরণ হলো যখন তার প্রধান উজির আসাদ খাঁ এবং সৈন্য কমান্ডার জুলফিকার খাঁ তার সবথেকে ছোট ছেলে কামবক্সকে গ্রেপ্তার করে। কামবক্সের দোষ শুধু এটা ছিল যে তিনি ঔরঙ্গজেবের অনুমতি ছাড়াই মারাঠা রাজা রাজারামের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ঔরঙ্গজেবের শেষ বয়সে তার সর্বক্ষণের সঙ্গীদের মধ্যে তার বৃদ্ধ হতে চলা কন্যা জিয়াতুন্নেসা এবং তার কনিষ্ঠ পত্নী উদয়পুরী ছিল। শেষ বয়সে ঔরঙ্গজেবের ব্যক্তিগত জীবন অন্ধকারময় হয়ে গিয়েছিল। তার পুত্রবধূ জেবুনিস বানুর মৃত্যু হয় মার্চ 1705 গুজরাটে। তার বিদ্রোহী পুত্র আকবরের দেহান্ত হয় 1704-এ ইরানে। এর আগে 1702-এ তার অন্য একজন কন্যা জেবুন্নিসার পরলোক গমন করে। এছাড়া ঔরঙ্গজেবের ভাই বোনের মধ্যে একমাত্র জীবন্ত ছিল গহর আরা। দেহাবসান হয়। গহর আরার দেহাবসানের পর ঔরঙ্গজেব গভীরভাবে শোকাহত হন। তিনি বলেন, শাহজাহানের সন্তানদের মধ্যে গহর আরা ও আমি তো কেবল জীবিত ছিলাম। ঔরঙ্গজেবের দুঃখের এখানেই অন্ত ছিল না। সাল 1706-এ কন্যা মেহেরুন্নিসা এবং
জামাতা ইজিদ বক্স ও দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর কিছুদিন আগেই তার পৌত্র এবং আকবরের পুত্র বুলন্দ আখতার এই জগৎ ছেড়ে চলে যান। তার আরও দুটি পৌত্রেরও মৃত্যু হলে তার দরবারীরা তাকে এই খবর এটা ভেবেই দেননি যে এতে বাদশাহ প্রচণ্ডভাবে ধাক্কা পাবে। এছাড়াও সমসাময়িক সময়ে দাক্ষিণাত্যে এক প্রচণ্ড খরার সৃষ্টি হয়, যা ঔরঙ্গজেবের কঠিনতাকে আরও বাড়িয়ে দেয়। ঔরঙ্গজেবের সময়ে ভারতে আসা ইটালিয়ান পর্যটক নিকোলাও মানুচি তার গ্রন্থ স্টোরিয়া দো মোগর এ লিখেছেন, দাক্ষিণাত্যে 1702 থেকে 1704 মধ্যে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তার উপরে প্লেগের মহামারী ছড়িয়ে পড়েছিল। 2 বছরের মধ্যে প্রায় 20 লক্ষ লোকের মৃত্যু হয়। দুর্ভিক্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে লোক সিকি পয়সার জন্য পেটের সন্তানদের বিক্রি করে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তাদেরও কোনো কেনার লোক ছিল না। দুর্ভিক্ষ সাধারণ মানুষের মৃত্যুর পর মৃত পশুর মতো সৎকার্য বা দাফন করা হতো। দফনানোর আগে যারা তাদের দাফনানোর কাজ করত তাদের পোশাকের মধ্যে কোনো কিছু পয়সা কড়ি রেখেছে কিনা দেখার জন্য লাশদের খানা তল্লাশি করা হতো। তারপর তাদের পায়ে দড়ি বেঁধে সেই দড়ি টানতে টানতে নিয়ে যাওয়া হতো মৃতদেহগুলোকে এবং সামনে পড়া যে কোনো গর্তে তাদের ফেলে মাটি চাপা দেওয়া হতো। অনেকবার সেই মৃতদেহের পচা গন্ধ থেকে নিকোলো মানুচির বমি হয়ে আসতো, এরকমই জানাচ্ছেন তিনি। আর মৃতদেহ থেকে এত মাছি উঠত যে শান্তিতে খাবার খাওয়া যেত না। নিজের শেষ দিন ঔরঙ্গজেবের সর্বকনিষ্ঠ পুত্র কামবক্সের মা উদয়পুরী বেগমের সান্নিধ্য খুবই পছন্দ ছিল। নিজের মৃত্যুশয্যা থেকে কামবক্সকে লেখা পত্রে ঔরঙ্গজেব লেখেন যে তার রোগগ্রস্ত জীবনেও উদয়পুরী তার সাথ ছেড়ে যাননি এবং মৃত্যুতেও তিনি তার সাথেই যাবেন। এবং এরকমই হয়েছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর কিছু মাসের মধ্যেই উদয়পুরীরও মৃত্যু হয়েছিল 1707-এ। শেষ সময়ে ঔরঙ্গজেব আহমেদনগরে নিজেকে থিতু করেছিলেন। স্ট্যানলি লেনপুল তার গ্রন্থ ঔরঙ্গজেব অ্যান্ড দ্য ডিকে অফ মুঘল এম্পায়ার গ্রন্থে লিখছেন, ঔরঙ্গজেবের দীর্ঘ অনুপস্থিতির জন্য উত্তর ভারতে অব্যবস্থা ছেয়ে গিয়েছিল। রাজপুতরা সরাসরি বিদ্রোহ শুরু করেছিল। আগ্রার নিকটে জাট বিদ্রোহীরা তার প্রবলভাবে মাথাচাড়া দেয় এবং মুলতান ও লাহোরে শিখরা মুঘল সাম্রাজ্যের সার্বভৌমত্বকে বারবার আঘাত হানছিল। এই পরিস্থিতিতে মুঘল সেনা নিজেদের মনোবল ভেঙে হতোৎসাহিত হয়ে পড়েছিল। মারাঠারা মুঘল সেনাদের সাথে গেরিলা যুদ্ধ চালাতেই থাকে। পরিস্থিতি এমন হয়ে পড়ে যে রক্ষক দল ছাড়া মুঘল রাজ সীমান্তে কেউই নিশ্চিন্তে চলাচল করতে পারত না। ঔরঙ্গজেব তার সমস্ত পুত্রদের এই ভয়ে নিজের থেকে দূর করে দেন যে তার পুত্ররাও শাহজাহানের মতো শেষ সময়ে তার অবস্থা না করে, যেটা সে তার পিতা শাহজাহানের সঙ্গে করেছিল।
আরেকজন ঐতিহাসিক আব্রাহাম আর্লির লেখা দ্য মুঘল থ্রোন, দ্য সাগা অফ ইন্ডিয়াজ গ্রেট এম্পায়ার গ্রন্থে বলছেন যে ঔরঙ্গজেবের সময়ে আঞ্চলিক শক্তির প্রভুত্ব প্রাধান্যর ফলে মোগল সাম্রাজ্য বিস্তারের বদলে সংকুচিত হয়ে পড়ে। তার শাসনে সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয়ে গেছিল যে একটি রাজধানী, একটি কেন্দ্র থেকে পুরো সাম্রাজ্যকে শাসন করা অসম্ভব হয়ে পড়ে। সাম্রাজ্য তার নিজের বিস্তার বোঝের নিচে চাপা পড়ে যায়। ঔরঙ্গজেব নিজে বলেন, আসমা আস হামা ফাসাদে বাকি, অর্থাৎ আমার পরেই অরাজকতা। এ সকল বিপর্যয় ছাড়াও তার সামনে অন্যতম প্রধান চিন্তা ছিল তারপরে সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে। নিকোলো মানুচি লিখছেন, সিংহাসনের দাবিদারদের মধ্যে বাদশাহের পুত্র ছিল যারা নিজেরাই বৃদ্ধ হতে চলেছিল। এরপর তার পৌত্রদের পালা ছিল, যাদেরও দাড়ি সাদা হচ্ছিল এবং তারাও 45-এর বয়স কোঠা পার করেছিল। সিংহাসনের দাবিদারদের মধ্যে ঔরঙ্গজেবের পোল নাতিরাও ছিল, যাদেরও বয়স 25 বা 27 বৎসর হচ্ছিল। এর মধ্যে কেবল একজনই ঔরঙ্গজেবের উত্তরাধিকারী হতে পারত। এই সিংহাসনে বসার খেলায় বাকি লোকেদের হয়তো হাত পা কাটা যেত এবং কেউ হয়তো মৃত্যুকেই প্রাপ্তি হতো, বা তার সাথে শাহজাহানের শেষ সময়ের থেকেও খারাপ কিছু হতে পারত। সাল 1705-এ ঔরঙ্গজেব মারাঠাদের বিরুদ্ধে বাগিনজেরার যুদ্ধে জয়লাভের পর কৃষ্ণা নদীর তীরে এক গ্রামে তার সৈন্য শিবির স্থাপন করেছিলেন, যাতে সৈন্যরা কিছুটা আরাম পায়। এখানে ঔরঙ্গজেব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। ওই বছরই ঔরঙ্গজেব দিল্লি যাওয়ার উদ্দেশ্যে আহমদনগরের রাস্তা ধরেন, কিন্তু এটা তার শেষ যাত্রা হয়। 14ই জানুয়ারি 1707 79 বছরের বৃদ্ধ বাদশাহ একবার পুনরায় অসুস্থ হয়ে পড়েন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি পুনরায় সুস্থ হয়ে যান। তার দরবার শুরু করেন, কিন্তু এবার সুলতান বুঝতে পারেন তার সময় শেষ হয়ে এসেছে। তার পুত্র আজম এর বেড়ে চলা অধীরতা বাদশাহের চিন্তার কারণ হয়। যদুনাথ সরকার তার এ শর্ট হিস্ট্রি অফ ঔরঙ্গজেব গ্রন্থে লিখেছেন, 4 দিন পর সুলতান আজমকে মালবার গভর্নর করে পাঠিয়ে দেন, কিন্তু চতুর শাহজাদা এটা জানতেন যে তার পিতার শেষ সময় আসন্ন এবং তিনি যেতে অত্যন্ত ঢিলেমি করেন, অনেক জায়গায় থামতে থামতে যান। তার পুত্রকে পাঠাবার 4 দিন পর বাদশাহের আবার প্রচণ্ড জ্বর আসে, তবুও তিনি জেদ করে দরবারে নিয়মিত আসেন এবং তখনও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। নিজের শেষ সময়ে তিনি তার 2 পুত্রকে চিঠি লিখে বলেন যে, আমি চাই যেন তোমাদের মধ্যে সিংহাসন নিয়ে কোনো লড়াই দ্বন্দ্ব না হয়। তবুও আমি দেখতে পাচ্ছি আমার এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরেই সিংহাসন নিয়ে খুন খারাপি শুরু হবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন তোমাদের মধ্যে প্রজাদের জন্য কাজ করার ইচ্ছা দেয় ও শাসন করার ক্ষমতা প্রদান করেন। এরপর আসে সেই দিন, 3রা মার্চ 1707 এর সকালে
ঔরঙ্গজেব শয়নকক্ষ থেকে বাইরে আসেন, সকালের নামাজ পড়েন এবং নিজের তসবির দানা গুনতে থাকে এবং আস্তে আস্তে তিনি মূর্ছিত হতে থাকেন এবং তার শ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়ে। বাদশাহের প্রচণ্ড ইচ্ছা ছিল যে জুম্মার দিন তার জীবনের যেন শেষ দিন হয় এবং তার এই শেষ ইচ্ছা পূরণ হয়। তার মৃত্যুর দুদিন পর তার পুত্র আজম সেখানে পৌঁছায় এবং তার শবকে দৌলতাবাদের কাছে খুলতাবাদে চিশতি সাধক শেখ জাইনুদ্দিনের কবরের পাশেই দাফন করা হয়। ঔরঙ্গজেব তার পুত্র মুয়াজ্জম, যিনি প্রথম শাহ আলম উপাধি নিয়েছিলেন, কে তার উত্তরাধিকার মনোনীত করেছিলেন। মুয়াজ্জম তখন পাঞ্জাবের গভর্নর ছিলেন, কিন্তু আজম ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেখানে পৌঁছে নিজেকে সম্রাট ঘোষণা করেন। এরপর আজম আগ্রার উদ্দেশ্যে যাত্রা করেন যাতে তার সম্রাট পদ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। এদিকে মুয়াজ্জমও পিতার মৃত্যু সংবাদ পেয়ে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করেন এবং আজম এর আগেই আগ্রা পৌঁছে যান। সেখানকার লোকেরা প্রচণ্ড উৎসাহে মুয়াজ্জমকে স্বাগত জানান এবং আগ্রার কাছে জাজাউতে দুই ভাইয়ের সেনার মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। জাজাউ সেই জায়গা যেখানে বহু বছর পূর্বে ঔরঙ্গজেব ও তার ভ্রাতা দারা শিকোর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মুয়াজ্জম জয়লাভ করে প্রথম শাহ আলম উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন 30 জুন 1707। আজম শাহ এই যুদ্ধ হারার পর ভাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে কুঠার দিয়ে আত্মহত্যা করে নেন। এরপর 1712 থেকে 1719 অর্থাৎ আজম শাহ মাত্র 5 বৎসর দিল্লির সিংহাসনে রাজত্ব করতে পেরেছিলেন। এরপর 1712 থেকে 1719 এই 7 বছরের মধ্যে মুঘল সিংহাসনে একের পর এক 4 জন সম্রাট বসেন। এর আগের 150 বছরে ভারতের সিংহাসনে 4 জন বসেন, আর এই 7 বছরেই 4 জন বসেন। আস্তে আস্তে মুঘল বংশের পুরনো গৌরব লুপ্ত হয়।